সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচন কবে হবে এই নিয়েই যত বিতর্ক রাজনীতিতে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাই, প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের জবাব দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেশের এক ব্যক্তি চান না। তার আশঙ্কা, আগামী ডিসেম্বরে নির্বাচন না হলে আর কখনো এদেশে নির্বাচন হবে না। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, বাংলাদেশে কখন নির্বাচন হবে সেই বিষয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন কাজ করবে না। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নির্বাচন নিয়ে সংশয় সংকট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট। দর্শক, আপনারাই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস, ডিসেম্বরে না হলে আর ভোট হবে না শঙ্কা আব্বাসের। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ইলেকশনের পক্ষে, বলছেন সালাউদ্দিন। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। 6টি সমঝোতা ও চুক্তি সই। ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। টোকিওতে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। রাজধানীবাসীর পিছু ছাড়ছে না জলজটের দুর্ভোগ। বৃষ্টি হলেই সড়কে জমে যায় হাঁটু পানি, নদ নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল। চট্টগ্রামে বিশেষ পরিকল্পনার সুফল। জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে বাড়ছে ক্রেতা সমাগম। মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদাই বেশি। এবং 9 মাস পর আবারও বিসিবিতে পালাবদল। ফারুক আহমেদের বিদায়, অন্তর্বর্তী সভাপতির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নেয়ার প্রত্যয়। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নির্বাচন নিয়ে সংশয় সংকট। রেজাউল করিম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টা যখন প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন থেকে তিনি বলে আসছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এর মাঝে একটি কথা তিনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার ছোট প্যাকেজ চান তাহলে ডিসেম্বরে হবে, বড় প্যাকেজ চাইলে জুনে নির্বাচন হবে। মাঝে একবার মার্চের কথাও এসেছিলেন। কিন্তু বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে কেন? আপনার কাছে কি মনে হয় যে বিএনপি ডিসেম্বরেই কেন নির্বাচন চাচ্ছে? অ্যাকচুয়ালি এখানে দুটো বিষয়। বিএনপি নির্বাচন চাচ্ছে, আমি মনে করি চাওয়া না চাওয়া এই বিষয়টা যাব না। বিএনপি ABCD কোম্পানি পার্টি, বিএনপি হোক, যেই দলই হোক, এখানে সিস্টেমেটিক ওয়েতেই আমি মনে করি ইলেকশনের একটা টাইম, একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করা উচিত। আর যেহেতু অলরেডি আমরা 1 বছর পার হওয়ার পথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটার লেজিটিমেসি নেই এত লম্বা সময় থাকার। এবং এটা একটা ক্রাইসিসকালীন বা সংকটকালীন সরকার, যেটা সংকট মোকাবেলা করার জন্য যতদিন পর্যন্ত সংকটটা শেষ না হয় ততদিন পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে। তার মানে সরকারের মধ্যে প্রচেষ্টা থাকবে কত দ্রুত সংকটকালীন সময়টা শেষ হয়ে যাবে। আর তাদের মধ্যে একটা লক্ষ্য থাকবে যে খুব দ্রুত নির্বাচন দেওয়া। এখন তারা সংস্কারের কথা বলে যে ডিলেটা দিচ্ছে, এখানে কিন্তু আপনি দেখেন গত 9 মাসে কোন বিষয়টা সংস্কার করা হয়েছে? কিছুই হয়নি। তাহলে আপনি, তার মানে আপনার লক্ষ্য হচ্ছে কালক্ষেপণ করে আপনি ক্ষমতায় থাকা। এবং এই জায়গাটায় বিএনপি কিছু বলুক না বলুক, সরকারকে নির্বাচন দিতে হবে। আর এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে টাইম লাইনটা বলছেন যে আগামী জুনের মধ্যে ইলেকশন, এরকম একটা ভেগ টার্ম ইউজ করা উচিত না। কারণ কি, এবং অলরেডি কিন্তু বিশেষ করে এনসিপি সহ কয়েকটা দলের নেতাকর্মীদের মুখের ভাষা এবং সরকারের প্রতিনিধিদের কথা শুনে বোঝা যাচ্ছে যে তারা একটা অজুহাত খুঁজছে। যেমন আপনি জুনে বলছেন, এই জুনটাকে পরবর্তী ডিসেম্বর, তারপরে আবার জুন, আবার ডিসেম্বর, এভাবে চলতে থাকবে। তো এভাবে তো আসলে একটা সরকার চলতে পারে না। আর তারা যদি ইলেকশন না দেয়, ইলেকশন না দিলে ভোট হবে না। আর ভোট না হলে আমরা গণতন্ত্রে প্রবেশ করতে পারবো না। আমাদের দেশে এখন এই মুহূর্তে এমন একটা অবস্থা চলছে যে এই মুহূর্তে কিন্তু আপনি দেখেন কোনো ইনভেস্টর বাংলাদেশে আসতে চায় না। কারণ কি, যে কোনো একটা ইনভেস্টর যখন বাংলাদেশে আসবে, সে চিন্তা করবে যে আমি একটা প্রজেক্ট নিয়ে বাংলাদেশে যাব। ধরেন কথা কোনো বিদেশি একটা অর্গানাইজেশন রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য আসবে। এখন রেলওয়ের আধুনিকরণ যদি আপনি করতে যান, সেখানে আপনাকে হয়তো 3 বছর সময় লাগবে। এখন ওই প্রজেক্ট সে যে নিবে,
3 বছর এই সরকার ক্ষমতায় থাকবে কি না থাকবে তা কি তারা জানে? 1.5 বছর পরে সরকার চেঞ্জ হতে পারে, 6 মাস পরে চেঞ্জ হতে পারে। তখন চেঞ্জ হলে কি হবে? যেমন আওয়ামী লীগ চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগের অনেক ইনভেস্টররা তারা কিন্তু কাজ বন্ধ করে দিয়েছে, যে কারণে বাংলাদেশে কিন্তু এখন অনেক কাজগুলো স্থবির হয়ে আছে। ঠিক তেমনি আবার যদি এই একই পরিস্থিতি হয়, তখন বাংলাদেশে ইনভেস্টররা ওই ভয়ে আপনার কোনো কাজ আসছে না। তার মানে কি আমাদের দেশে এখন ইনভেস্টর বিনিয়োগকারীরা এখানে আসবেন না। যদিও এখানে ওই আশিক চৌধুরী বা অনেকে যারা অনেক বড় বড় করে অনেক প্রেজেন্টেশন দেওয়া যেতে পারে, প্রেজেন্টেশন আর অন গ্রাউন্ডে রিফ্লেকশন এক জিনিস না। সো এখানে বিএনপিকে আমি মনে করি যে বিভিন্নভাবে দায়ী করে বা বিএনপিকে সামনে এনে যে মন্তব্যটা দেওয়া হচ্ছে, আমি মনে করি বিএনপি শব্দটাই তার মেনশন করা উচিত না। তার কথা হওয়া উচিত যে সে কত তারিখের মধ্যে কবে ইলেকশনটা দিবে, এবং দ্যাট মাস্ট বি উইদিন ডিসেম্বর। কিন্তু রেজা ভাই, আমাদের তো সংস্কারটাও দরকার, আবার যে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞগুলো আওয়ামী লীগ চালিয়েছে এর বিচারটাও একটা দৃশ্যমান পর্যায়ে আনা। আচ্ছা, এখন আপনি বলেন, আপনি বিচার করবেন, আপনি এতদিনে কি করছেন? আপনার এতদিন 9 মাসে আপনার কোন জায়গাটা আপনি অ্যাকমপ্লিশমেন্ট করেছেন, কোন সেক্টরটা? এনি মিনিস্ট্রি বলেন, বিচার বিভাগ, তা না শুধু এখন পর্যন্ত অনেক কেস মানে ইন্ডিভিজুয়াল কেস পর্যন্ত সমাধান করতে পারেনি, অনেক ব্যক্তিগত মামলা সলভ হয় নাই। এখনো দেশের বাইরে যে কথার কথা, আপনি জুলাই বিপ্লবের এই হত্যাকারীদের বিচার করবেন, শেখ হাসিনা আমলে আইসিটি অ্যাক্টে বিভিন্ন মামলা, ইলিয়াস হোসেন সে বাংলাদেশ আসতে পারে না কেন? কনক সরোয়ার কেন বাংলাদেশ আসতে পারে না? আমাদের একজন অফিসার আছে স্কটল্যান্ডের ওয়াহিদুন নবী, সে বাংলাদেশ আসতে পারে না কেন? এদের প্রত্যেকে নয় মামলা আছে। তারপর ওই যে এক সাংবাদিক আছে কাফি কামাল, এরা তো বাংলাদেশে এখন আসতে পারছে না কেন? বাংলাদেশে এখনো অনেক মানুষ বিদেশে থাকছে। আপনি পিনাকি তার মামলা কি ক্লিয়ার হয়েছে? যদিও আমি অবাক হচ্ছি যে এখানে তারা হয় মানে চিফ অ্যাডভাইজারের পক্ষে কথা বলছেন, বাট আমি তাদের কথাই বললাম যে যারা তাদের পক্ষে কথা বলছে যে ইলেকশনের সময় নিক, কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল কেসগুলো সলভ করতে পারে নাই। একটা সেক্টরে সংস্কার হয়নি। আচ্ছা, তারপরে আপনার ওই যে সংবিধান, আপনার যে সংশোধন নামে যে একটা কিছু চলছে, যতগুলো সংস্কার কমিটি কাজ করছে, নারী সংস্কার তারা বিতর্কিত হয়েছে। নারী সংস্কার মধ্যে সেই কমিটির মধ্যে সব ধর্মের রিপ্রেজেন্টেটিভ নেই, কারণ নারী তো শুধু মুসলিম না, অমুসলিমও আছে, তাদের প্রতিনিধি কোথায়? আচ্ছা, নারীদের মধ্যে আবার যারা আছে তাদের মধ্যে ইসলামিক স্কলার কেউ ছিল? তা ছিল না। আপনাকে আস্তিক নাস্তিক সব কিছুর সংমিশ্রণ থাকতে হবে, কারণ বাংলাদেশে নাস্তিকও আছে, আস্তিকও আছে, বিশ্বাসী অবিশ্বাসী সবাই আছে। বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে। সো নারী সংস্কার করতে গেলে সবাইকে থাকতে হবে, সেটা নাই। আচ্ছা, তারপরে আপনি সংবিধান সংশোধন করবেন। আচ্ছা, আমি এখন একটা সিম্পল একটা কথা বলি, বাংলাদেশের সংবিধান সংশোধন করবেন, ডক্টর কামাল যে সংবিধান রচনা করেছেন বা তার যে একটা অবদান, ওই সংবিধানে যা আছে তাই তো আমরা ঠিকমতো মানতে পারছি না। সংবিধান দোষটা কোথায়? যে সংবিধানে যা আছে তাই আমরা মেনে চলতে পারছি না। তো আমরা এখানে সংবিধান সংশোধন মানে এত বড় একটা ভাস্ট জিনিস আপনি হাতে নিয়েছেন, সেটাও কিন্তু আপনি এখন পর্যন্ত অ্যাকমপ্লিশমেন্টও দেখাইতে পারেন। তার মানে বিষয় হচ্ছে এক কথায় প্রোক্রাস্টিনেশনটা চলছে, কালক্ষেপণ। জি আজিজ ভাই, ডিসেম্বর থেকে জুনের যে ডেডলাইন, এটার উপরেই তো সরকার এখন পর্যন্ত অনড় আছে, এবং সরকারের তরফ থেকে এও বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একদিনেরও বেশি, জুনের পরে একদিনের বেশি ক্ষমতায় থাকার কোনো খায়েশ বা ইচ্ছা নাই। এটি জুনটাই হচ্ছে কাট অফ টাইম। এই অনড় থাকার মানে মাজেজাটা কি বা উদ্দেশ্যটা কি? কেন অনড় থাকছে সরকার? কেন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ বা নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ দিচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, প্রধান উপদেষ্টা বলেছিলেন রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কার চায় অতটুকু নিয়ে নির্বাচনে যাব, যদি না চায় তাও নির্বাচনে যাব, ওয়েবসাইটে দিয়ে দেব, কে কোনটাতে হাঁ করছে না করছে এটা জনগণ দেখবে। সেই কমিটমেন্ট থেকে সে সরে গেছে। প্রথমে ডক্টর ইউনূস বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, প্রেস উইং থেকে, তা ওনার প্রেস উইং থেকে এটাতে জুন লাগাইছে, এরপরের থেকে উনি ওই জায়গায় স্টিক করছে ডিসেম্বর থেকে জুন। এখন বলেন তো বাংলাদেশের ওয়েদারে এখন কি অবস্থা? এটা কি মাস? মে মাস না? আপনার জুনে কেমনে নির্বাচন করবেন? আপনার এরপরে আসবে ধরেন ডিসেম্বরের পরে, আপনি খেয়াল করে দেখেন যে এসএসসি পরীক্ষা আসবে, ঈদ আসবে, রোজা আসবে, আপনার প্রাকৃতিক দুর্যোগ আসবে, ঝড় আসবে, তুফান আসবে, বন্যা আসবে। আপনার নির্বাচনটা কি করে করবেন? আবহাওয়াটা তো পারমিট করে না। দুই হচ্ছে যেটা
আপনার আমার সওয়াল বললেন, আপনি খেয়াল কিন্তু করে কিন্তু দেখেন। ধরেন ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন, জুনেই যে হবে বা এর আগে যে হবে না সেটা তো তিনি বলেন নাই। না, এটা বলেন না, এটা বলতে সমস্যাটা কি? বলতে সমস্যা কি? আপনি বলেন, শোনেন, বঙ্গভবনে সেনাপ্রধান ডাক দিছে, সব চলে গেছে ওখানে। ওখান থেকে সেনাপ্রধান বঙ্গভবনে নিয়ে আসছে। বঙ্গভবনে ওখানে আমি দাওয়াতি ছিলাম। সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সেই সংবিধান সংস্কার করে কেমন করে? তাহলে তো তার ওতভঙ্গ হয়। ওতভঙ্গ হলে তো তার মন্ত্রিত্ব থাকে না। আপনি বলেন, প্রশ্ন অনেক সৃষ্টি করা যায়। যেমন ধরেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হইলেন, তিনি দণ্ডিত ছিলেন না? তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল না? নৈতিক কারণে তো প্রধান উপদেষ্টা তিনি হতে পারেন না, হয়েছেন তো। দ্বিতীয়টা দেখেন, এতদিন আমি নিজেও বলেছি, কিন্তু কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার সময় তার তার আগে দুদিন আগেই তো তার দণ্ড থেকে তিনি পরেও উড্র হয়েছে। মানে দুর্নীতির মামলা পরেও উড্র হয়েছে। মামলা যেটা সেটা যেই মামলাটা ছিল সেটা পরে উড্র হয়েছে, কিন্তু যে মামলায় শ্রম আইনের যে মামলায় দণ্ড ছিল সেই মামলাটা শপথ নেওয়ার আগে দুদিন আগেই সেটি খালাস পেয়েছেন। দুর্নীতির আগে আমি খালাস সংশোধন করে পাইছিলেন। দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। বিষয়টা হলো, ওনার দণ্ড ছিল, উনি খালাস হয় নাই। আমি বলি, বেল আপিল করার শর্তে তাকে বেল দেওয়া হয়েছে, খালাস হয় নাই। আপিল দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল, অর্থাৎ দণ্ড তার ছিল, কিন্তু তিনি বেলে ছিলেন। তারপরে দুর্নীতির মামলা ছিল, এগুলো তো উনি চিফ জাস্টিস হওয়ার পরে, কি চিফ অ্যাডভাইজার হওয়ার পরে মামলা খারিজ করলো। তাহলে নৈতিকভাবে এটা পারে? এক। দুই। তিন হলো, আপনি দেখেন, সেনাপ্রধান বলেছিলেন যে 5ই আগস্টের পরে 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। এখন আলোচনা হয়েছে, এগুলা লিস্ট বের করছে না? লিস্টে তো প্রধান বিচারপতি এবং আরো বিচারপতি 2 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, তাদের নাম বেরোইছে না? তো তাহলে ওই যে 106 অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 6 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কিভাবে? কে করলো? কোথায় মিটিং হলো? শো করো, কোথায়, কেমনে বৈধ? অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নাই। এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার যদি ওইটা থাকে, 106 অনুচ্ছেদ হয়, কারণ তিনি সংবিধান অনুযায়ী ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য। সুতরাং এটা সাংবিধানিক সরকার বানানো হয়েছে 106 অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ সুপ্রিম কোর্ট মতামত দিছে। তো সেটা কোথায় দিছে? চিফ জাস্টিস সাহেবরা তো সেনানিবাসে আশ্রয় নেওয়া ছিল, বলেন আপনি। 8 তারিখে সরকার ওত নিছে, 5 তারিখে প্রধান মন্ত্রী তার ফ্যামিলি সহ পালায় গেছে। হ্যাঁ, তো 8 তারিখে নিল, তো এরপরেও তো আপনি দেখেন, তারপরে মব জাস্টিস হয়েছে না? সুপ্রিম কোর্ট দখল করছে না? যা আছে সব একজন শুধু ছিল, আর সব পালাইছে। রিজাইন কার কাছে রিজাইন দিছে ওনারা? কোথায় রেজিগনেশন লেটার? বলেন আপনি। আমার কথা হলো গণতান্ত্রিক যুগে আমরা গণতান্ত্রিক, আমরা তো ব্রিটিশ সিস্টেম ফলো করি, তাই না? ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি। ওখানে রাজা আছে না? রানী ছিল, এখন রাজা আছে না? রাজা কিন্তু সাংঘাতিক ক্ষমতাশালী। আমরা সিস্টেমটা ফলো করি কিন্তু সিস্টেম অনুযায়ী চলি না। সেটাই আমি বলতে চাচ্ছি, যে রাজা আছে, সরকার বাতিল করে দিতে পারে, সেখানে প্রধানমন্ত্রীও আছে, তার ইয়েও আছে, আপনার পার্টির প্রধানও হয়, কিন্তু সে দেশে গণতান্ত্রিক লিখিত কনস্টিটিউশনও নাই, কিন্তু দেশ তো গণতান্ত্রিক ভাবে চলে। কিন্তু আমাদের দেশে এত লিখিত পরিত করতেছেন। এই সংবিধানের 17টা মেজর সংস্কার হয়েছে, আমি সেটা আইডেন্টিফাই করে লিখেছি কিন্তু পত্রিকায়, 6টা মেজর, এবং এই সংস্কারগুলি দেখা গেছে যে সরকারে আসে তার অনুকূলে, তার সুবিধা। আমি প্রশ্নটা করেছিলাম যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর এবং জুনের মধ্যেই অনড়, আমি ওইটা বলছি যে এই যে অনড় কেন, এইটা আমার কাছে মনে হয় যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার কথার থেকে সরে গেছেন। এক, আবার বিরোধী দলরা মানে বিএনপি, তারা ডিসেম্বরেই নির্বাচন চায়, এবং অসুস্থ বেগম খালেদা তিনিও কিন্তু বলেছেন গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে, খুব শিগগিরই দেশ গণতন্ত্র ফিরে পাবে। তার মানে কি? আবার বলেছে, প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে বলেছে যে একটি দল এবং পতিত দল
অন্য একটা দেশের প্ররোচনায় দেশে অস্থিরতা তৈরি করতেছে। তার মানে তো উনি ওয়ারে চলে গেলেন। উনি তো একটি দল মানে তো বিএনপি বোঝাচ্ছে। আবার একটি দল এও বলছে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, উনি অন্য দল চোখে দেয় না। বিএনপির সাথে কতগুলো দল আছে? প্রায় 32টা দল আছে। এবং 31 দফা যে দিছে ওই সময় কিন্তু জামাত সহ 31 দফা করছে। অর্থাৎ এখন যে এনসিপি বাদে সবগুলো দলের মতামত ছিল ওখানে, সেটা সাবমিট করছে না। এখন যে অবস্থায় আছে প্রত্যেকটা দল নির্বাচন চায়, কারো শর্ত আছে। কেউ বলে আগে গণ পরিষদ হবে, কেউ বলে আগে লোকাল গভর্নমেন্ট হবে, কিন্তু নির্বাচন তো সবাই আগে চায়। আর সিপিপি তো ওপেন বলছে সেপ্টেম্বরের ভিতরে নির্বাচন চাইছে তারা। জি, রেজাউল করিম ভাই, মির্জা আব্বাস আজকে একটি বড় কথা বলেছেন, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আশঙ্কা ডিসেম্বরে নির্বাচন না হলে দেশে আর কখনো নির্বাচন হবে না। আপনার কাছে বিশ্লেষণটা কি? এটা মির্জা আব্বাস যে আশঙ্কা করেছে এটা আসলে উনি ভালো জানেন, বাট এটার একদম এই বিষয়টাকে ফেলে দেওয়া যাবে না। যেমন এই সরকার আসলে একটু খোলামেলা করে আমি বলতে চাই সাধারণ জনগণের বোঝার স্বার্থে। দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকারটা যে গঠন করেছে, গঠন করার ক্ষেত্রে আপনি দেখেন সে দুইটা জায়গার উপর পাড়া দিয়েছে। একটা হচ্ছে হলো সবচেয়ে মূল বড় শক্তিটা ছিল বিএনপিকে তারা ব্যবহার করেছে, কারণ এই আন্দোলনটার মেইন শক্তিটা ছিল বিএনপি। বিএনপি কি করেছে এখানে? বিএনপি তারা এখানে আপনার আওয়ামী লীগের ডাইরেক্ট টার্গেট ছিল। আওয়ামী লীগের ডাইরেক্ট টার্গেট থাকার কারণে বিএনপি কিন্তু প্রকাশ্যে আন্দোলনে আসতে পারে নাই। আওয়ামী লীগকে বিএনপি ইনগেজ রেখেছে, মানে আওয়ামী লীগ তথা পুলিশকে। পুলিশ সবসময় বিএনপির পিছিয়ে ছোটাছুটি করছে। এই সময় কিন্তু ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এরা সাহসী, আমি তাদেরকে ডিসক্রেডিট দেবো না, বাট তারা কিন্তু একটু ফ্যাসিলিটেড ছিল। কীভাবে ফ্যাসিলিটেড? যে বিএনপির দিকে মূল ফোকাসটা বিএনপির দিকে ছিল, সেটা সরকারের পুলিশ হোক আর আওয়ামী লীগ ক্যাডার হোক, তারা তখন আন্দোলনের মাঠে একটা স্পেস পেয়েছিল। কিন্তু বিএনপি ছিল নাকি? হ্যাঁ, জামাতও ছিল, বাট এখানে বিএনপি তো অ্যাকচুয়ালি তাদের সংখ্যাগরিষ্ঠ, তাদের পরিমাণটা তো জনবলটা তো বেশি। তো এই জায়গাটায় ওই বিএনপি যখন তাদেরকে ইনগেজ রেখেছে, ওই ফাঁকে তারা কিন্তু আন্দোলনের মাঠে সরব থাকতে পেরেছে। এখন যেই ব্যক্তি আপনাকে পুলিশ দৌড়ের উপর রাখছে বিধা আমি কমফোর্টে আছি, এখন আপনি সেজন্য মানে আমি এখন এখানে উপস্থিত বসে রইলাম আর আপনি পালিয়ে বেড়ালেন, তাই বলে আপনার কৃতিত্ব থাকবে না তা কিন্তু না। আমাকে বলতে হবে যে আপনার কারণে আমি আজকে কথা বলার সুযোগ পেয়েছি, সো আপনাকে আমার ক্রেডিট দিতে হবে। সো বিএনপিকে তাদের এখানে রাখা উচিত ছিল। তারা কি করেছে? বিএনপিকে সেই সুযোগ দেয়নি। তারা সরকার গঠন করার ক্ষেত্রে বিএনপিকে টোটালি ধীরে ধীরে বিএনপিকে ভিলেনের কাঠগড়ায় দাঁড় করে দিচ্ছে। অথচ এখানে উচিত ছিল কি, বরং বিএনপিকে বা জামাতকে সব দলকে এখানে সাথে রাখা, সরকার সিস্টেমের মধ্যে যেভাবে হোক, কারণ এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারটা আসছে সবার আন্দোলনে। সেখানে আপনি শুধু এনসিপি নামক একটা পার্টি দাঁড়াইলো এবং এনসিপি পার্টিতে যারা জড়িত এই ব্যক্তিগুলি উপদেষ্টার সাথে আছে, এবং এই এখন অনন্য উপদেষ্টা যারা তারাও এদের সাথে কানেক্টেড। আপনি সরাসরি হোক আর ইনডাইরেক্টলি হোক, আপনি বিএনপিকে একটা এনসিপির তারা তো বলছেন যে তারা বলুক না বলুক, এটা দৃশ্যমান না, সেটা তো এনসিপি হওয়ার অনেক আগেই তো তারা উপদেষ্টা হয়েছেন। আমি তো সেটাই বলবো যে তারা সেখান থেকে, নাহিদ কে ছিল একজন উপদেষ্টা, সেখান থেকে এনসিপিতে জয়েন করছে, সেখানে বিএনপিতে যোগ দিল না, সেখানে অন্য দলে যোগ দিল না। তার মানে বিষয়টা আপনি কাগজপত্রে যেরকম হোক, ডাইরেক্ট ইনডাইরেক্ট যাই হোক, এটা কিন্তু পরিষ্কার দৃশ্যমান যে এনসিপি হচ্ছে উপদেষ্টাই হচ্ছে এনসিপি। ব্যাপারটা অনেকটা এরকম। সো এই যে একটা সরকারের সিস্টেমটা চলছে, এই সিস্টেমটা পুরোপুরি বিএনপিকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে যে একটা কথা বলছেন গতকালকে, যে একটি বিশেষ দল চাচ্ছে, এই কথাটা তো একটা উপদেষ্টা, তিনি সবার গার্ডিয়ান, তার তো এই কথা বলাটা মানায় না। একটি দল চাচ্ছে এই কথা আপনি কেন বলবেন? আপনি সবার গার্ডিয়ান, আপনি সেই একটি দল যদি চেয়ে থাকে তার সাথে আপনি খোলামেলা বসেন এবং তাকে আপনি সন্তুষ্ট করেন, তাকে আপনি রিজনেবল উত্তর দেন যে কেন আপনার দেরি হচ্ছে। আচ্ছা, তারপরে আপনার প্রথম যে মূল প্রশ্নটা আমি আসি এখানে। এখন মির্জা আব্বাস এই বিষয়গুলো দেখেই, তারা তো অনেক সিনিয়র নেতা, তারা তো অনেক তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ড অনেক নির্বাচন দেখছেন সেই 90 থেকে। যে সিমটমসগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টটা ওই অনিশ্চিতের দিকে যাচ্ছে। ইলেকশন যে আদৌ দেবে তা না, বড় কারণ তারা জানে এই মুহূর্তে যদি ইলেকশন হয়, তারা যে বলে বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা মনে করে ক্ষমতায় চলে আসছে, বিএনপি জানে তারা নির্বাচন আসলেই ক্ষমতায় যাবে। আসলে সমস্যাটা বিএনপি না, মূল সমস্যা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ভয়ে বিএনপি ক্ষমতা আসতে পারে। এই যে একটা প্রবাবিলিটি আছে, সম্ভাবনা, বিএনপির এই সম্ভাবনাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় হুমকি। এখানে বিএনপির কিন্তু দোষ না,
কারণ বিএনপির জনপ্রিয়তা বা বিএনপির যে মানুষের পাবলিক রেসপন্স, বা এতদিন তো আওয়ামী লীগ তাদেরকে আপনার কি বলে একদম তাকে একটা গুম অনেকটা অবস্থা, এমন একটা অবস্থা রেখেছিল যে বিএনপি মাথা উঠাতেই পারতো না। এই আওয়ামী লীগের চাপের কারণে বিএনপি অনেকদিন নিঃশ্বাস নিতে পারেনি। এখন বিএনপি যখন সেই ওপেন স্পেসটা পেয়েছে, ফ্রিডমটা পেয়েছে, এখন তো বিএনপিকে এই সরকার থামাতে পারছে না। তাই তারা প্রবাবিলিটি পরিষ্কার হয়ে গিয়েছে তাদের কাছে যে নেক্সট ইলেকশন যত স্বচ্ছ হওয়া মানে বিএনপি আরও বেশি ক্ষমতায় আসবে। সো এটার কারণে তারা এখন কিভাবে এখন বিএনপিকে থামাবে? বিএনপিকে থামাবে মানে সে ইলেকশন হবে না। এখন ইলেকশন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে এখন কিভাবে ইলেকশন, কোন ফর্মুলা হবে না? এই বিএনপির সাথে ইলেকশন হবে না এটা কে বলছে? না, ইলেকশন হবে না মানে কখনো বলে না যে আপনি আমাকে বলেন জুন মাসে ইলেকশন, আগামী জুনে আপনি ডিসেম্বর জুনের মধ্যে কি মহাভারতটাকে শুদ্ধ করবেন যে বাংলাদেশের সংস্কার হয়ে যাবে? আপনি 9 মাসে সংস্কার করতে পারেনি। আপনি গত আগস্ট থেকে এখন হচ্ছে জুন, 9 মান্থে আপনি কোনো সংস্কার করতে পারেননি। সিঙ্গেল রিফরমেশন হয়নি। কিছু প্রস্তাবনা জমা হয়েছে, এর বাইরে কোনো রিফরমেশন হয়নি। তাহলে আমি 9 মান্থ যদি বাদ দিই, আমার এই জুন থেকে পরবর্তী জুন হচ্ছে 12 মান্থ। 9 মাস 12 মান্থের মধ্যে পার্থক্য 3 মাস। আপনি 9 মাসে যেটা পারেননি সেটা বাকি 12 মাসে কি করবেন? তার মানে বিষয়টা স্পষ্ট, আপনার আসলে সংস্কার মূল উদ্দেশ্য না। আপনার উদ্দেশ্য হচ্ছে কালক্ষেপণ করে এনসিপিকে শক্তি বৃদ্ধি করার সুযোগ করে দেওয়া। যত দিন যাবে তত বিএনপি তাদেরকে একটা পর একটা আওয়ামী লীগ হার্ড পাওয়ার অ্যাপ্লাই করেছে, অন্তর্বর্তীকালীন সরকার তারা সফট পাওয়ার পলিসি অ্যাপ্লাই করছে। কীরকম? তারা এমন সিচুয়েশন, এমন স্টোরি মেকিং করছে যাতে বিএনপি একটার পর একটা ভুল করতে থাকে, অস্থির হয়ে যায়, তাদের মধ্যে অস্থিরতা থেকে, এবং তারা ভুল করতে থাকে, অপরাধ করতে থাকে। যেমন ধরেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় টুকটাক কিছু ঘটনা ঘটছে, বিএনপিকে লেবেলিং দিয়ে দিচ্ছে। এখন আর বাংলাদেশের মানুষও এখন একটা সুর তোলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের মতো আমরা আরেকটা ফ্যাসিস্ট চাই না। আরে বাবা, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট চাও না, বিএনপি তো এখনো ক্ষমতায় আসেনি। এখন উল্টা আসার পূর্বেই সেই তারেক রহমানকে নিয়ে যেটা করা হতো, তারেক রহমানকে শেখ হাসিনা যখন হুমকি মনে করেছে তখন তারেক রহমানকে সে একটা লেবেলিং করে দিয়েছে, যে তারেক রহমানের হাওয়া ভবন নিয়ে বিতর্কিত করেছে, তাকে আপনার বিভিন্ন ইস্যুতে ডেইলি স্টার, প্রথম আলো বিভিন্ন নিউজ করেছে তাকে নিয়ে। কিন্তু অন্য কোনো কিছু নিয়ে তারা এই নিউজটা করেনি। এই নিউজটা করে তারেক রহমানকে এমনভাবে লেবেলিং করেছে যাতে বাংলাদেশের মানুষ তারেক রহমান নামটা শুনলেই মনে করে যে সে একটা খারাপ লোক, বা সে একটাই তার চরিত্র হননের মাধ্যমে যেটা করা হয়েছে আসলে কোনো কথাই সত্য না। ঠিক তেমনি আওয়ামী লীগের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য একটা জায়গায়, আওয়ামী লীগ তারেক রহমানের চরিত্র হনন করেছে, আর এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে বিএনপির চরিত্র হনন। বিএনপিকে একটা লেবেলিং দিয়ে তারা এমনভাবে লেবেলিং দেওয়া শুরু করছে যে বুঝাচ্ছে যে আওয়ামী লীগের মতো কিন্তু আরেকটা আওয়ামী লীগ নতুন ফ্যাসিস্ট হবে যদি বিএনপি ক্ষমতা আসে। তারা তো সেরকম কোনো সিমটমস নেই, এটা সম্পূর্ণ তাদের অ্যাজাম্পশন, এবং তারা এটা একটা হাইপোথেসিস দাঁড় করাচ্ছে তাদের স্বার্থে। জি আজিজ ভাই, সরকার কি তাহলে বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছে কিনা? প্রতিপক্ষ না, আপনি খেয়াল করে দেখেন তাদের কাজ হচ্ছে সংস্কার, আপনার বিচার এবং নির্বাচন। সংস্কার জীবনেও শেষ হবে না, কারণ আপনি দেখেন সব সময় রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করছে। একবার সংস্কারের প্রস্তাব জমা দিয়েছে, এটার কুইজ কোশ্চেন বানাইছে না, এমসিকিউ দিছে না, এটা মস্করা না? ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছে যে সারা বিশ্বের সে সেরা, এখানেও সেরা, বাংলাদেশ এটা, বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী তাকে ডিল করতে হবে, সেটা পারে নাই। বিচার, একটি মাত্র কেসে চার্জশিট মাত্র ট্রাইব্যুনালে সাবমিট করছে 10 মাসে। হিসেব করেন কতগুলো কেস, হিসেব করেন, বিচার করতে পারবে না, বিচার শেষ করতে পারবে না। দ্বিতীয় হলো নির্বাচন, নির্বাচনে উনি চাচ্ছেন, উনি 4 থেকে আসছেন সব রাজনৈতিক দল সব ইস্যুতে একমত হবে, তাহলে তো দল একটা হয়ে যেত, তাহলে তো ভিন্ন ভিন্ন দল থাকবে না। দলের তো নিজস্ব আপনার আছে, ফিলোসফি আছে, দল তো আলাদাই থাকবে। আপনি নির্বাচন করবেন, আমার বক্তব্য হচ্ছে ধরেন 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আপনার মনোজগতের পরিবর্তন হয়েছে না আমাদের? আমি তো বলবো যে রাজনীতিবিদদের ফেলিওরে একটু অল্প কম বেশি ফেলিওর হতে হতে প্রত্যেকটা মানুষ মানসিকভাবে করাপ্ট হয়ে গেছে। যে সৎ আছে সে সুযোগের অভাবে। আমার কাছে এটা, এই জাতিকে যদি গঠন করতে হয়
54 বছরে নষ্ট হয়েছে, 10 বছর সময় দিবেন না কমপক্ষে? দিতে হবে তো। তাহলে কি করতে হবে, আপনি এখন একেবারে পিওরলি নির্বাচনটা নিরপেক্ষ করার জন্য যা আইন করার করেন, আর 5 বছর পরে যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতাটা হস্তান্তর হয় আপনি লিখে দেন। 5 বছর পূরণ হওয়ার সাথে সাথে সেই সরকার অবৈধ। মানুষের মানসিকভাবে করাপ্টেড হয়ে গেছে, এর জন্য নির্বাচন দরকার। না, তার আগে তো সংস্কারটাও তো দরকার। না, আমি তাই না? শুনেন, সংস্কার রাষ্ট্রের দরকার। যে গত 15 বছরে যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য তো সংস্কারের কথাটা আসছে। সংস্কারের এটা তো চাচ্ছে, এই জন্য তো বিএনপি স্ব-উদ্যোগে 32 দফা সংস্কার এখানে জমা দিছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে সংস্কারগুলো করবে, এর গ্যারান্টিটা কি? এই গ্যারান্টি তো মানুষ জানতে ওনারা চাচ্ছে। তো সংস্কার দিছে জমা, কমিটমেন্ট, পাবলিক কমিটমেন্ট করবে না কেন 32 দফা? আপনি সেটাকে বেজলাইন ধরে আপনি আলোচনাটা শুরু করতেন। আপনার নারী সংস্কার, আপনার শিক্ষা, বর্তমান বিজ্ঞানের যুগে শিক্ষা ছাড়া, বিজ্ঞানের শিক্ষা ছাড়া এই দেশের টিকেটও যাবে না কোনো দেশ। উনি আজকেও বলছে, দেখলাম যে আপনারা ব্যবসা করেন, সামাজিক ব্যবসা করেন, ব্যবসার আপনার 8টা জেনারেশন ছাত্রদের 8 থেকে শুরু করে মাস্টার পর্যন্ত 8টা জেনারেশন ধ্বংস করে দিল। সব এখন বলেন প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিছে, এবং প্রত্যেকটা এখন আমরা দরবেশ পাইছি না, এখন ছাত্র দরবেশও পাচ্ছি। 52 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনের ছাত্ররা অগ্রভাগে ছিল। ছাত্ররা ছিল আমাদের গর্ব, প্রত্যেকটা আন্দোলনে ছিল। হ্যাঁ, আর কোনো আন্দোলনের নেতারা কোনো সরকারে অংশ নেয় নাই, এই প্রথম সরকারে অংশ নিছে, এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে ধ্বংস করে দিল। এই 8টা জেনারেশন ধ্বংস হয়ে গেল। তা না, আমি একটা যেটা ইন্টারাপ্ট করবো, দেন। শুধু তা না, আপনি যদি এই সরকারের মানে উপদেষ্টাদের কর্মকাণ্ড দেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদ, সহকারী একান্ত সচিব, তার নাম এপিএস, আমি বলছি এপিএস মোয়াজ্জেম হোসেন, সে আপনার এই কয় মাসে 311 কোটি টাকা মালিক হয়েছে। 311 কোটি টাকা, এটা হচ্ছে আসিফ মাহমুদের সহকারী এপিএস। এই তথ্যটা কার? আমি রেফারেন্সগুলো আপনাকে উল্লেখ করবো, আমি রেফারেন্সগুলো আমি দেবো। তারপরে হচ্ছে সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাবেক পিএস আতিক মোর্শেদ নগদ মোবাইল ব্যাংকিং থেকে 150 কোটি টাকা সরিয়ে নিয়েছে। আতিক মোর্শেদ তো নাহিদ ইসলামের পিএস ছিল না। এটা আমি আপনাকে রেফারেন্সগুলো দেব। যে পত্রিকা দিয়েছে সেই পত্রিকায় ভুল সংশোধনী দিয়েছে এর মধ্যে। আচ্ছা, আমি এখানে আমাকে 3টা পত্রিকা রেফারেন্স আছে। তার পিএস তো আমি বলি, আমি একটু বলি, এখানে ইত্তেফাকের রেফারেন্স আছে আমার কাছে, তথ্যসূত্র, 21 টিভির রেফারেন্স আছে। এটা যে পত্রিকায় এসেছিল, যেই পত্রিকায় এসেছিল সেই পত্রিকায় ভুলটা সংশোধন করে নিয়েছে, ওই পত্রিকার রেফারেন্স দিয়ে 21 টিভি। এটা হতে পারে। আরেকটা হচ্ছে এনসিটিভির 2025 শিক্ষাবর্ষের বই ছাপানোর জন্য কাগজ কেনাকে ঘিরে প্রায় 400 কোটি টাকা লুটপাট করেছেন এনসিপির কোন একজন যুগ্ম সচিব। আচ্ছা, এই বিষয়গুলো, এটা 3টা পত্রিকার আমার কাছে এখানে রেফারেন্স আছে। তো এখানে বিষয় কি, যে তারা আজকে দুর্নীতির কথা মানে অন্য দল কিনে বলছে, বাট তাদের মধ্যেই তো এটা এখন আঁকড়া হয়ে বসে আছে। এবং আপনি যদি দেখেন, এই যে বিভিন্ন যারা ছাত্র সমন্বয়ক যারা আছে, এদের মধ্যে ওই যে কি হান্নান মাসুদ সহ আরও অনেকেরই, এদের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো তদন্ত শুরু হয়নি। তদন্ত শুরু হলে কয়েকদিন আগে যে কয়েকটা ছাত্রকে হান্নান মাসুদ ছাড়িয়ে আনতে গেলেন, তারপরে মাহফুজকে নিয়েও কিন্তু অলরেডি তার বাসায় ওবায়দুল কাদেরের কোনো একজন কোন আত্মীয় ভাইগনা নাকি, সে তার বাসায় আশ্রয় নেওয়া ছিল। এইরকম অনেকগুলো ঘটনা আছে। এখন আপনারা অন্যের দোষ ধরার অপেক্ষায় থাকতে যে আপনারা ফাঁদ পেতে আছেন যে আমরা বিএনপিকে একটা দোষ ধরবো, কিন্তু আপনারা তো নিজেরাই করাপ্টেড হচ্ছেন। আজকে এই ছাত্রগুলো ছিল আমাদের ভবিষ্যৎ। এরা সত্যিকার অর্থে, এই হাসনাত বলেন, নাহিদ বলেন, সার্জিস বলেন, এরা তো আসলে আমাদের অ্যাসেট। এদের কন্ট্রিবিউশনটাকে ডিনাই করা যাবে না। আজকে এই ছেলেগুলোকে আমরা গোল্ডেনে রূপান্তরিত করতে পারতাম। তাদেরকে আমরা ঠিকমতো যদি একটু নার্চার করতাম, আজকে তারা বাংলাদেশের একটা ভবিষ্যৎ নেতৃত্বে কন্ট্রিবিউশন রাখতে পারত। সেটা কি মুরব্বী যে দলগুলো, পুরনো দলগুলো, সেটা কি তারা করেছে? না, তারা কিভাবে করবে? আপনি এখানে যখন এই যে সরকার যখন গঠন করা হয়, আপনি ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে সৌম্য হত্যা হলো, এখানে এনসিপির তরফ থেকে
আপনার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে তারা জানাজাটা ঠিকমতো করছে? জি, তাতে আমার কোনো কাছে formal এক মিনিট কিছু সময় করছে? আছে, আজিজ ভাইকে দিতে কোনো চাই। একটা জায়গায় তারা দিতে কিন্তু চাই। এক অন্যকে মিনিট সময় সময় আছে যে বিএনপি যে বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে, সরকারকে সহযোগিতা বিষয়টা করবে হলো না। এখন এই সরকার এবং বিএনপি এখন মুখোমুখি, অর্থাৎ দলগুলো মুখোমুখি। জামাত ইসলাম, এনসিপি ছাড়া বাকিরা একদিকে আছে, এবং যখনই এটার সংঘাত হবে, সংঘর্ষ হবে, তখনই রাজনৈতিক শূন্যতা হবে। শূন্যতা হলে সরকার পরিবর্তন হতে পারে। উনি বিদেশের লোক, বিদেশে ফ্লাই করে চলে যাবে, এবং এই সরকারের মধ্যে, এই সরকারের সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগী প্রবাসী এবং বিদেশি নাগরিক হচ্ছে 17 জন। সবগুলো তো দেশে বিদেশে, আমরা তো মাটি কামড়া পড়ে আছি, আমরা থাকবো। এটা তো আমি এটার নাম দিছি আমি আন্তর্জাতিক সরকার। এখন আসেন আমি মূল কথাটা 1 মিনিটে শেষ করি। 1 মিনিট নেই, 30 সেকেন্ড। 30 সেকেন্ড। ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে 2026 সালে জিডিপি গ্রোথ হবে 3.3%। আবার ইএন ভিত্তিক লোন $7.5 বিলিয়ন নিচ্ছে, এটা $12 বিলিয়ন হয়েছে। আইএমএফ এর কন্ডিশন সব মেনে গেছে। আমরা উন্নয়নশীল দেশে চলে যাচ্ছে, আমাদের জিএসপি সুবিধা বাদ হয়ে যাবে, ট্যাক্স পয়সা, লোনের পয়সা। আমরা তো 26 সালে তো আমরা তো দুর্ভিক্ষের দিকে যাব। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।